কিশোরগঞ্জে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত এক, ভৈরব স্টেশনে ট্রেন চলাচল বন্ধ। জামায়াত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন ফখরুলের, আমিরকে দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান। শিমুলিয়া ঘাটে আধা কিলোমিটারের মধ্যে 2 বার টোল আদায়, দর্শনার্থীদের ক্ষোভ। এখানে এসে আবার 30 টাকা, আবার এখানে এসে 20 টাকা, 80 টাকা নিয়ে যেতেছে। এখানে 40 টাকা ভিতরে নেয়, আবার রোডে ঢোকার জন্য রোডের জন্য নিতে হচ্ছে 70 টাকা। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায়, ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের একটি বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এর জেরে সকালে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ সময় আকবরনগরের মাসুদ মিয়াকে পিটিয়ে আহত করে মিরারচর গ্রামের লোকজন। গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। সংঘর্ষের ঘটনায় ভৈরব স্টেশনের সাময়িক বন্ধ আছে ট্রেন চলাচল। বহু আশা জাগিয়ে অবশেষে শুরু হলো চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ, যেখানে বিনিয়োগ হওয়ার কথা অন্তত $500 মিলিয়ন। গড়ে উঠবে চীনের নানামুখী 30টি শিল্প কারখানা, আর তৈরি হবে অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থান। দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণ কাজের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করাই হবে সরকারের বড় পদক্ষেপ। জানান, বিদেশি বিনিয়োগে সরকার অগ্রাধিকার দিচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সরকার শিল্প কারখানা স্থাপনে নানা সুবিধা দিচ্ছে। G2G ভিত্তিতে প্রায় 800 একর জমিতে গড়ে তোলা হবে এই শিল্পাঞ্চল। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2031 সালের মধ্যে। বাংলাদেশে যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমিক কথা বলছি 2034-এ, সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া, এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। এবং ক্যাপিটাল মার্কেটে আমরা বড় ধরনের ইন্টারেস্ট পাচ্ছি, যে ফরেন ফান্ড ম্যানেজাররা আসতেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব আছে। রংপুরে এক অনুষ্ঠান শেষে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহ্বান জানান জামায়াত আমিরকে নিজ দলের গঠনতন্ত্র পড়ে দেখার। জামায়াত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি। এবছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলে জানান মন্ত্রী। কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে অবহিত করেন সরকারের পরিকল্পনা। একবার নয়, বিএনপি 5 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন, তাদের হয় জ্ঞানের অভাব আছে, অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। জয়পুরহাটের 5 বিবির 8 পাড়া সীমান্তে একজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ফিরে যেতে বাধ্য হয়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আরও বিস্তারিত খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? জয়ী, আমি আছি জয়পুরহাটের 5 বিবি উপজেলার আটাপাড়া সীমান্তে। এটা চেসরা সীমান্ত। এটি 283 মেন পিলার, সাব পিলার 26। এই সীমান্তে তো ছোট যমুনা একটি নদী, নদীর একপাশে ভারতের অংশ, আবার বাংলাদেশের অংশ, কিছু দূর গিয়ে আবার বাংলাদেশের অংশ, মানে আঁকাবাঁকা হয়ে কিন্তু এই নদীটি চলে এসেছে ভারত থেকে বাংলাদেশে। তো এই নদীর যে একপাশে হিলির যেই স্টেশনটি আছে, স্টেশনের পাশেই যে এই পিলারটি, এই পিলারে কিন্তু অবস্থান করছে
বিএসএফ সদস্যরা, সেখানে একজনকে স্থানীয়রা দেখতে পেয়েছেন। তারা বাংলাদেশের দিকে তারা চেষ্টা করলে কিন্তু স্থানীয়রা বিজিবির সহযোগিতা তারা কিন্তু এখানে বিএসএফ সদস্যরা সেই শূন্য রেখায় তাকে নিয়ে অবস্থান করছেন। তারা কিন্তু কোনো ক্রমেই যে বিজিবি সদস্যরা স্থানীয়রা তারা বাংলাদেশ সীমান্তে তারা প্রবেশ করতে দিবে না। এ নিয়ে কিন্তু বিজিবি এবং বিএসএফ এর সদস্যদের কথা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে অবৈধভাবে বাংলাদেশে কোনো ব্যক্তিকেই তারা প্রবেশ করতে দিবে না। যদি আইনগতভাবে তারা বাংলাদেশে হয়ে থাকে সেটা সেভাবেই আইনগত যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেভাবেই তারা বাংলাদেশে দিবে, কিন্তু অবৈধভাবে কোনো ভারতীয়কে বাংলাদেশে প্রবেশ করতে দিবে না। তো আমি এই যে এখনো দাঁড়িয়ে আছে এই সীমান্তের পিছনে কিন্তু দেখা যাচ্ছে এখানে কাশবন রয়েছে। এই কাশবনের যে এই কাশবনের এখানে দেখেন যে সীমান্ত যে পিলার দেখা যাচ্ছে, এর পিছনেই কিন্তু যে ভারতীয় যে সদস্যরা তারা কিন্তু বিএসএফ তারা অবস্থান করছেন এবং সেখানেই কিন্তু ওই ব্যক্তিকে রাখা হয়েছে। এবং স্থানীয়রা বলছেন যেহেতু কাশবন ওইখানে একজন বা একাধিক কোনো ব্যক্তি আছে কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিতভাবে কিন্তু বলতে পারছেন না বিজিবি এবং এখানকার স্থানীয় যারা আছে। তো এই ছিল জয়পুরহাটের আটাপাড়া সীমান্ত থেকে সর্বশেষ খবর পুশিন নিয়ে। জয়ী। হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাট সীমান্তে পুশিনের চেষ্টাকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। বিস্তারিত জানছিলাম সে বিষয় নিয়ে। পরবর্তী সংবাদ, অপরিকল্পিত উন্নয়ন, খাল ঝিরি দখল আর পাহাড় কাটা, এসব কারণে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবছে বান্দরবান। সেই সাথে আছে সাঙ্গু নদীর নাব্য কমে যাওয়া, নেই কার্যকর ড্রেনেজ ব্যবস্থা। গত কয়েক বছর ধরে এভাবে বন্যায় ডুবে বাড়ছে মানুষের দুর্ভোগ, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। ইয়াসিনুল হাকিমের পাঠানো রিপোর্ট। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে চলতি মাসের প্রথম দিকে ভয়াবহ বন্যার কবলে পড়ে বান্দরবান। কেবল এবারই নয়, গেল কয়েক বছর ধরে এমন বন্যার শিকার এই জনপদ। স্থানীয়দের অভিযোগ, শুধু অতিবৃষ্টি নয়, এই বন্যার জন্য দীর্ঘদিন ধরে অপরিকল্পিত উন্নয়ন, পাহাড় কাটা, খালঝিরি দখল এবং পানি চলাচলের স্বাভাবিক পথ সংকুচিত হয়ে যাওয়াও কম দায়ী নয়। এই যেমন শহরের মাকশি খাল, যেটি দীর্ঘদিন সংস্কার হয়নি, পাশাপাশি হয়ে গেছে বেদখল। ফলে শহরের পানি দ্রুত নামতে পারে না সাঙ্গু নদীতে। এছাড়া সাঙ্গু নদীতে ড্রেজিং না হওয়ায় কমে গেছে নাব্য। এতে পাহাড়ি ঢলে আসা পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় অল্প ঢলেই উপচে পড়ে নদী। বিভিন্ন নদী নালা যেগুলো আছে এগুলোতে এসে মাটি ভরাট হয়ে যায়, যার ফলে এটা 10 ফুট উচ্চতার পানি উঠলে এটা 20 ফুট উচ্চতায় উঠে যায়। গাছ কাটার ফলে পাহাড় ভেঙে যাচ্ছে, পাহাড় কাটছে, তার ফলে আমাদের যে সাঙ্গু নদী আছে, সাঙ্গু নদীর যে জলপ্রবাহ সেই জলপ্রবাহ বাধা সৃষ্টি হচ্ছে। যারা পাহাড় কাটে বা যারা অনিয়ম করে এখানে বাণিজ্য করে যাচ্ছে তাদের প্রতি অ্যাকশন নিতে হবে। তারপর হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা আরেকটু উন্নত মানের করতে হবে। একই কথা বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও। বান্দরবান শহরের যেটা প্রধান খাল আমরা বলি মিসকি খাল, সেটা ভরাট থাকায় এবং সংকুচিত হয়ে যাওয়ার কারণে পানিটা খুব দ্রুত নেমে যেতে পারেনি। দীর্ঘদিন ধরে কোনো ড্রেজিং কাজ সম্পন্ন হয়নি, যার কারণে নদীর নাব্যতা কমে গিয়ে নদীর গভীরতা হ্রাস পেয়েছে। জেলা প্রশাসক বলছেন আইনি জটিলতার কারণে অবৈধ দখল উচ্ছেদে প্রতিবন্ধকতা রয়েছে। একই সঙ্গে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থাও বন্যা পরিস্থিতিকে করে তুলছে জটিল। টোটাল অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটি আসলে খুব পরিকল্পিত নয় বলে এই কয়েকদিনে আমাদের ঘুরে ঘুরে মনে হয়েছে। অ্যাপারেন্টলি এটা দেখতে মনে হচ্ছিল যে এই খালটি দিয়ে ভালো পানি প্রবাহিত হবে। আসলে এর যে গভীরতার একটা বিষয় আছে, যে কোন দিক থেকে কোন দিকে গভীরতাটা কিভাবে নিয়ে যেতে হবে, সেইটাতে যথেষ্ট ঘাটতি আছে এবং এটা মেইনটেনেন্সও ঠিকঠাক মতো করা হয়নি, অনেক জায়গায় বন্ধ হয়ে আছে। দীর্ঘমেয়াদে খাল নদী সংস্কার এবং অবৈধভাবে পাহাড় কাটা বন্ধের পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা না গেলে বান্দরবান সামনে আরও ভয়াবহ জলাবদ্ধতার শিকার হবে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 24 পরবর্তী সময় থেকে লাপাত্তা ঠিকাদার, আর তাতেই থমকে আছে পটুয়াখালীর 6 উপজেলায় 62টি উন্নয়ন প্রকল্পের কাজ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। একটু বৃষ্টিতেই পানি জমে কাদামাটি, খানাখন্দ আর গর্তে তৈরি হয় ছোট বড় জলাশয়, যা মাড়িয়ে প্রতিদিন স্কুলে যেতে হয় শিক্ষার্থী পথচারীদের। পটুয়াখালীর সদর উপজেলার 2 নম্বর বাঁধঘাট এলাকার চিত্র এটি।
আমরা যখন এই রাস্তা থেকে যাই তখন অনেক অসুবিধা হয়, আমাদের অনেক সমস্যা হয়, যাইতে পারি না। এবং 2-3 দিন আমরা এই জায়গাতে পড়েও গেছি। আমরা বাচ্চা নিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারি না, অনেক সমস্যা হয়, অনেক কষ্ট পাই। কষ্ট হইতেছে বেমালা, আমাকে চলাচলের পথ গাড়ি করে যায় না কিছু না, আমরা বেমালা ভোগে আছি আর কি। শুধু এই সড়ক নয়, উপজেলার বেশিরভাগ সড়কের একই অবস্থা। জেলার গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, রাঙ্গামালী ও দুমকি উপজেলার পরিস্থিতি আরও নাজুক। কোথাও অসমাপ্ত সংযোগ সড়ক, কোথাও অর্ধনির্মিত সেতু, আবার কোথাও খুঁড়ে রাখা রাস্তা। এলাকার লোক খুব ভোগান্তির ভিতরে আছে, যেমন স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসা আছে, বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাড়ি ঘরে চলাফেরা করতে পারে না, মানুষজন কষ্টে আছে। এই সড়ক রাস্তাটা যদি হইয়া যায় আমাকে অনেক উপকার আছে। অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স যখন যায় গাছার মধ্যে পড়ে যায়, ধাক্কায় উঠে লাগে। মূলত 4 বছর আগে এই 5 উপজেলায় সড়ক উন্নয়ন গার্ডার সহ 62টি প্রকল্পের কাজ শুরু করে এলজিইডি। 24 পরবর্তী ঠিকাদার প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কার্যক্রম। বিল পরিশোধ না হওয়ায় সাব ঠিকাদাররাও বন্ধ করে দেয় কাজ। পরবর্তীতে পুনরায় কার্যক্রম চালু করতে চিঠি চালাচালি হলেও হয়নি সমাধান। কাজ বাতিলের প্রক্রিয়াধীন রয়েছে, কাজ বাতিল করে পরবর্তী আমরা কার্যক্রম গ্রহণ করব। আগামী 1 মাসের মধ্যে এইগুলো বাতিল প্রক্রিয়া সম্পন্ন করে পুনঃ টেন্ডারের ব্যবস্থা গ্রহণ করব। তথ্য মিলেছে 22টি প্যাকেজের আওতায় প্রায় 77 কোটি টাকার 62টি প্রকল্পের কয়েকটির কাজ শেষ হয়েছে 20%। কিছু কিছু প্রকল্পের অগ্রগতি 80%। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সারা দেশে গ্যাস সংকটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে নারায়ণগঞ্জ এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব নারায়ণগঞ্জে, রয়েছেন আহসান সাদিক। আহসান, সারা দেশে চলমান এই গ্যাস সংকটে নারায়ণগঞ্জের মানুষের জীবনের প্রভাব কেমন দেখছেন, জানাবেন। জয়ী, পুরোপুরি প্রভাব পড়েছে এবং এখন পর্যন্ত কিন্তু যে সংকট সেটি কিন্তু নারায়ণগঞ্জের সমাধান হয়নি। আপনাকে যদি জেলার ফিলিং স্টেশনের তথ্য যদি জানাই সিএনজি, তাহলে আজকে সকাল থেকে যদি বলি তাহলে দুপুর নাগাদ কিন্তু তাদের যে তথ্য 7 PSI পর্যন্ত তারা কিন্তু গ্যাসের চাপ পেয়েছিলেন এবং একটার পরপরই কিন্তু সেই চাপটি নেমে কিন্তু 2 বা 2.5 পর্যন্ত আসে, যেটির কারণে কিন্তু তাদের যে গ্যাস সংগ্রহ বা গ্যাস দিতে গিয়ে কিন্তু একটু বেগ পাওয়াতে হচ্ছে। তো এই ক্ষেত্রে যে সিএনজি ফিলিং স্টেশন যেখানে আছে সেখানে কিন্তু একটি লাইনের দীর্ঘ সারি হয় এবং এই সারিটি কিন্তু মধ্যরাত পর্যন্তই কিন্তু নারায়ণগঞ্জে ফিলিং স্টেশন, সিএনজি ফিলিং স্টেশনগুলিতে দেখা যায়। এবং সেই সাথে আরেকটি তথ্য আপনাকে জানাই, আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু রপ্তানিমুখী প্রচুর শিল্প রয়েছে। তো এই ক্ষেত্রে গ্যাসের সংকটের কারণে কিন্তু যে শিল্প উৎপাদন আছে সেটিতে কিন্তু আসলে প্রভাব পড়েছে। এই ক্ষেত্রে শিল্প মালিকরা যেটি বলছেন, এই সমস্যার সমাধান হলে তাদের যে রপ্তানি ক্ষেত্রে সেখানে কিন্তু পরিপূর্ণ একটি প্রভাব পড়বে। শুধু এই অবস্থা না, আবাসিক যে সকল গ্যাসের সংযোগ রয়েছে সেখানেও কিন্তু একই চিত্র, সেখানেও কিন্তু গ্যাস সংকটের যে সমাধান সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো সব মিলিয়ে শিল্প মালিক এবং সিএনজি ফিলিং স্টেশন সবাই বলছেন অতি দ্রুত যেন এই সংকটের ব্যাপারটিকে সমাধান করা হয়। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। আহসান সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী অপু হাত চলেছে তার কাছে। অপু, নারায়ণগঞ্জের পরিস্থিতি জানছিলাম আমরা, বেলা বাড়ার সাথে সাথে গ্যাস সংকটও বাড়ে, সাভারের পরিস্থিতিটা কেমন দেখছেন, জানাবেন। গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। শুধু সাভারের পার্শ্ববর্তী ধামরাই উপজেলা, এখানেও একই অবস্থা। আমি এই মুহূর্তে রয়েছে ধামরাইয়ের একটি সিএনজি পাম্পে। এখানে একটু যদি দেখাই, এখানে যানবাহনের কিন্তু দীর্ঘ সারি, এখানে যানবাহনের দীর্ঘ সারি, কয়েক ঘন্টা অপেক্ষা করে আসলে গ্যাস নিতে হচ্ছে। এবং আমি কথা বলেছি এখানকার যারা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা চালক রয়েছেন, বিশেষ করে সিএনজি চালক যারা রয়েছেন, তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু তাদেরকে গ্যাস নিতে হচ্ছে খুবই অল্প পরিমাণে। তারা প্রেশার পাচ্ছে না, যেখানে প্রেশার থাকার কথা 220 সেখানে কিন্তু তারা 100 থেকে 120 পর্যন্ত পাচ্ছে। এজন্যই কিন্তু তাদেরকে চরম সমস্যায় পড়তে হচ্ছে। শুধু এই সিএনজি স্টেশনে নয়, গ্যাসের সমস্যা কিন্তু বাসাবাড়িতেও তীব্র আকার ধারণ করেছে। বাসাবাড়িতেও যথাযথভাবে রান্নাবাড়া করতে পারছে না এবং শিল্প প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, শিল্প প্রতিষ্ঠানও গ্যাসের আসলে প্রচণ্ড সমস্যা রয়েছে। আমি একটু কথা বলি, এখানে সিএনজির কর্মকর্তারা যারা রয়েছেন, আপনি একটু আমাকে কি একটু বলবেন যে এখানে প্রেশার কত পাচ্ছেন আপনারা এবং কী অবস্থা? প্রেশার 110 ইয়ার উপর পাইতেছি না, 2 গাড়ি করে 1 লজন ছাইরা একটা করে পাইতেছি, 110-20 ইয়ার উপর উঠাই পারতেছি না।
কতদিন যাবত এই অবস্থা? এটা পরে 15 দিন যাবত হ্যাঁ। যদি শুনছিলেন আসলে এই অবস্থা শুধু এই একটি নির্দিষ্ট পাম্পে নয়, এই এলাকায় যতগুলো পাম্প রয়েছে অনেক পাম্প কিন্তু এরই মধ্যে প্রেশারজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক পাম্পে যেগুলো আছে এগুলো নিবু নিবু করে জ্বলছে এবং যে পরিমাণ গ্যাস পাচ্ছে তাতে জনগণের অর্থাৎ ভোক্তাদের কিন্তু ভোগান্তি বাড়ছে বলে জানিয়েছেন এবং এই সমস্যা সহসা শেষ হবে বলে কিন্তু পাম্প কর্তৃপক্ষ বা কোনো দিক থেকে কোনো প্রকার ফলাফল খবর পাওয়া যাচ্ছে না। শিল্প প্রতিষ্ঠানগুলোও কিন্তু একই অবস্থায় দুঃখে দুঃখে চলছে। জয়ী। অপু আহাব, ধন্যবাদ আপনাকে। দর্শক, সারা দেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। বিস্তারিত জানছিলাম নারায়ণগঞ্জ এবং সাভার থেকে। গেল 24 ঘন্টায় হাম উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 992 রোগী। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয় 24 ঘন্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা 113 জন। গেল 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 15,555 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,07,654 জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 1,03,467 জন। দর্শক, হাম পরিস্থিতির আরো খবরাখবর জানতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। এই মুহূর্তে ঠিক সিলেটের হাম পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। দেখুন, সিলেটে হাম পরিস্থিতি দিন দিন অবনতির দিকে ঠেকছে। আমরা আসলে যেমনটি দেখছি, গত 24 ঘন্টায় সিলেটে হাম এবং হামের উপসর্গ নিয়ে একজন শিশু মারা গিয়েছে। এ নিয়ে সিলেট অঞ্চলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 109 জনে। এর মধ্যে হাম আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে 108 জন শিশু মারা গিয়েছে এবং একই সাথে আমরা দেখেছি একজন প্রাপ্তবয়স্ক তরুণীও মারা গিয়েছে, যার বয়স 22 বছর। মোট 109 জন এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে সিলেট অঞ্চলে মারা গিয়েছে। আপনি জানেন যে সিলেট অঞ্চলটি মূলত 4টি জেলা নিয়ে গঠিত: হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট। এই 4 জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত 1.5 শতাধিক শিশু গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে এবং পাশাপাশি আপনি জানবেন যে সিলেটের যে সদর উপজেলা বা সিলেট অঞ্চলের যেসব জেলা হাসপাতাল রয়েছে, বিভাগীয় হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল, সব মিলিয়ে এখন পর্যন্ত ভর্তি রয়েছে প্রায় 250 শতাধিক শিশু। এবং চিকিৎসকরা বলছেন এখন পর্যন্ত সিলেট অঞ্চলে যেসব শিশু মারা গিয়েছে তারা আসলে কেউ টিকা নেওয়ার সুযোগ পায়নি এবং যারা হাসপাতালে ভর্তি হচ্ছে তারা অনেকে আসলে 0 ডোজ হিসেবে ভর্তি হচ্ছে বলে আমাদেরকে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এবং ডাক্তাররা একই সাথে আহ্বান জানিয়েছেন যে সকল শিশুরা 5 বছরের নিচে রয়েছে তারা যারা এখন পর্যন্ত হামের টিকা নিতে পারেনি তারা যাতে নিকটস্থ যে ইপিআই কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে তারা হামের টিকাটি সংগ্রহ করে। আমরা আসলে চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম দেশের বিভিন্ন অঞ্চলে যখন হামের প্রকোপ অনেকটাই কমে গিয়েছে, সিলেটে আসলে বাড়ার কারণ কি। তারা বলছেন যে এখানে আসলে ভৌগোলিক অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একই সাথে তারা বলছেন যে টিকা নেওয়ার অনীহা এটা অন্যতম কারণ হিসেবে তারা বলছেন। একই সাথে তারা বলছেন যে যেসব শিশুরা আক্রান্ত হচ্ছে তাদের যারা মা রয়েছে তারা আসলে পর্যাপ্ত সুষম খাবার পাচ্ছে না, যার কারণে আসলে সিলেট অঞ্চলে দিন দিন কিন্তু এই হামের প্রকোপটা আরও বাড়ছে। জয়ী। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবরাখবর জানছিলাম সিলেট থেকে। পরবর্তী সংবাদ, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আমাদের ইকোসিস্টেমে প্রবেশ করেছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সকালে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, আগে চ্যালেঞ্জ ছিল মুক্ত গণমাধ্যম, এখন এর চেয়েও বড় চ্যালেঞ্জ মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন। সাংবাদিকতার মতো পেশাকে একটা কাঠামোবদ্ধ করতে না পারার কারণে আমাদের সামনে আগে শুধু একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ হলো ফ্রিডম অফ প্রেস। এখন কিন্তু তার চেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে যে কমব্যাটিং অফ মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পরিমাণ ক্ষমতা নিয়ে আমাদের ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করে বসে আছে। হাওড় অঞ্চল সহ দুর্গম এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার। দুপুরে সুনামগঞ্জ পিটিআইয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জানান, ফিডিং কর্মসূচিতে কোনো অনিয়ম পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ইমিডিয়েটলি এটিওকে অ্যালার্ট করব যদি এখানে এটিওর কোনো গাফলতি থাকে, যে এরকম কিছু একটা হয়েছে, যে টাকা দেয়া হয়েছে, কলা দেওয়ার কথা ছিল, কলা দেয় নাই বা কলার কোনো রিপ্লেসমেন্ট দেয় নাই, তাহলে ইমিডিয়েট ওই এটিওর এগেনস্টেও অ্যাকশন হবে
ওই স্কুলের হেডমাস্টারের এগেনস্টে অ্যাকশন হবে যদি সে প্রপারলি জানায় না থাকে, এবং যেই সাপ্লায়ার এই কাজটা করেছে সেই সাপ্লায়ার এগেনস্টে অ্যাকশন হবে। গোপালগঞ্জের শ্বশুরবাড়ির পুকুর থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে স্ত্রী ও শ্বশুরকে। সদর থানার ওসি জানান, সকালে শ্বশুরবাড়ির কাছে একটি পুকুরে এসআই মাহমুদুল ইসলামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে তা উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জেনারেল হাসপাতালের মর্গে। নিহত মাহমুদুল ইসলাম 6 APBN মলছড়ি খাগড়াছড়িতে এসআই পদে কর্মরত ছিলেন। বাগেরহাটে আইনজীবী মিজানুর রহমান শান্ত হত্যায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। জানান, সদরের পিসি ডেমা এলাকা থেকে তথ্য প্রযুক্তির সূত্র ধরে তাদের ধরা হয়। গত 25 জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কয়েকজনের ছুরিকাঘাতে মারা যান আইনজীবী মিজানুর রহমান। পরে তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন। শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে আধা কিলোমিটারের মধ্যে 2 দফা টোল আদায়ের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ দর্শনার্থীরা। কেউ কেউ শিমুলিয়া ঘাট পরিদর্শনে বয়কটের ডাকও দিয়েছেন। এছাড়া দর্শনার্থী কমে যাওয়ায় ভাটা পড়েছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে। মাওয়া প্রান্তের শিমুলিয়া ফেরিঘাটের প্রবেশ পথ। যানবাহন থামিয়ে আধা কিলোমিটার দূরত্বে নেওয়া হচ্ছে 2 বার টোল। অভিযোগ, বিআইডব্লিউটি এর রসিদে মোটরসাইকেল প্রতি 30 টাকা করে 2 বারে নেওয়া হচ্ছে 60 টাকা। আর প্রাইভেট কার সহ ব্যক্তিগত বাহনের রেজিস্ট্রেশন নাম্বারটুকে আদায় করা হচ্ছে 100 থেকে 250 টাকা পর্যন্ত। এখানে 40 টাকা ভিতরে নেয়, আবার রোডে ঢোকার জন্য রোডের জন্য নিতে হচ্ছে 70 টাকা। এই যে জুলুম, এই জুলুম তো ঠিক না ভাই। টুল দিতে হয় 20 টাকা, এখানে এসে আবার 30 টাকা, আবার এখানে এসে 20 টাকা, 80 টাকা নিয়ে যেতেছে। এখানে কোনো টুল নাই, কিছু নাই, বলতেছে এটা ফরেস্ট টুল। অতিরিক্ত টোল আদায়ের প্রভাব পড়ছে পর্যটন নির্ভর ব্যবসাতেও। আগে বিকেল থেকে রাত পর্যন্ত প্রচুর দর্শনার্থীদের আনাগোনা থাকলেও এখন পুরো ফাঁকা। আস্তে আস্তে কমের দিকেই যাচ্ছে। আমাদের অবস্থা বেশি ভালো না, আগের মতো বেচা কিনা নেই, আগের মতো ইনকাম পত্র নেই। মামাতে আর মানুষ এত টাকা স্টেপ বাই স্টেপ দিয়ে ঘুরতে আসবে, যেটা কখনো ছিল না, সেটা কেন হইলো? যদিও ইজারাদারের দাবি, বিআইডব্লিউটি এর নির্দেশনা অনুযায়ী টোল আদায় করছেন তারা। আর টোল আদায়ের পক্ষে সাফাই গাইলেন শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। নির্দেশ হয়েছে যে 2টা টোল আদায়ের জন্য, একটা পার্কিং, একটা হলো রোডের। এই 2টা টোল আমাদের আদায় করতে গিয়ে অনেক ব্যাক পেতে হয়েছে। আসলে আমরা তো ইজারায় আনছি, যেটা নাকি 30 টাকা ছিল এটা 50 টাকা, এবার বাড়ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা বাড়ছে। এই জিনিসটাই পাবলিক বলতেছে সাদা সাদা সাদা। স্থানীয় প্রশাসনের দাবি, 2 বার টোল আদায়ের জটিলতা সমাধানের চেষ্টা চলছে। ফিডার রাস্তা অনুযায়ী আসলে টোলটা যৌক্তিক কিনা সেটা আমরাও আসলে দেখছি, এবং জনস্বার্থে যাতে একটা সুষ্ঠু সমাধান হয় সেই অনুযায়ী আমরা কাজ করছি। অতিরিক্ত টোল আদায় ঘিরে প্রায়ই পর্যটক ও টোল আদায়কারীদের সংঘর্ষ ও বাকবিতণ্ডা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।